বিজয় দিবস উপলক্ষে কলেজে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই প্রোগ্রামে উপস্থিত থাকবেন এই এলাকার এমপি মহোদয়। এই প্রোগ্রামে আমি উপস্থাপকের দায়িত্ব পাই। কলেজে টপার হিসেবে আমার নাম ডাকাচ্ছে, তাই স্যার ম্যামরা একটু বেশি পছন্দ করে, তার জন্য এত বড় দায়িত্ব পেলাম। এত বড় প্রোগ্রাম হ্যান্ডেল করতে পারবো কিনা হাতে হাতে রাতে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠেই দেখি 8টা বাজে। তড়িঘড়ি করে ফ্রেশ হয়ে সাদা পাজামা আর লাল পাঞ্জাবি পরে রেডি হয়ে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজে গেটে ঢুকতেই দেখি প্রিন্সিপাল ম্যাম স্টেজের সামনে দাঁড়িয়ে ম্যাম নীল শাড়ি, কালো ব্লাউজ, চোখে কাজল আর ঠোঁটে হালকা করে লিপস্টিক দিয়েছেন। সাথে ওনার স্ট্রেট করে চুলগুলো খুলে রেখেছেন। ম্যামকে এভাবে দেখে সালামের কথা ভুলেই হাঁ করে তাকিয়ে আছি। আগে অনেকবার ম্যামকে দেখলেও ম্যামের সৌন্দর্য এভাবে চোখে পড়েনি। হঠাৎ করে আমার প্রিয় সরুন স্যারের ধাক্কায় আমার ঘর কাটলো। স্যার বলতে লাগলো, হাঁ করে ওদিকে কি দেখছো? আমি কথাটা ঘুরিয়ে বললাম, স্যার স্টেজ সাজানো অনেক সুন্দর হয়েছে, তাই চোখ ফেরাতে পারছি না। স্যার তখন বলল, তাড়াতাড়ি আসো, কিছুক্ষণের মধ্যে প্রোগ্রাম শুরু হয়ে যাবে। তখন স্যার আমাকে একটা রুমে নিয়ে গেল। দেখলাম ওখানে সকল স্যার ম্যাম এবং যারা উপস্থাপক সকলে আছেন। কিছুক্ষণের মধ্যে প্রিন্সিপাল ম্যাম রুমে প্রবেশ করলেন। ম্যামকে দেখে আমার মনে আবার সেই ঢেউ শুরু হয়ে গেল। ম্যাম এবার বলতে শুরু করলেন, তোমরা আজ ভালোভাবে অনুষ্ঠানটা শেষ করবে, যথেষ্ট আপ্যায়ন করবে এমপি মহোদয়কে, কারণ ওনার কাছে আমরা আরেকটা বিল্ডিং নির্মাণের প্রস্তাব দেব, উনি খুশি হলেই হবে। এরপর প্রোগ্রাম শুরু হয়ে গেল। এমপি মহোদয় আসলো, তিনি আশ্বাস দিলেন আরেকটা বিল্ডিং নির্মাণ করে দেবেন। খুব ভালোভাবে অনুষ্ঠান শেষ হলো। অনুষ্ঠানের মাঝখানে আমি প্রিন্সিপাল ম্যামের সাথে কয়েকটা ছবি নিয়েছি। আসলে আজকে অনুষ্ঠান, তাই সবাই সবার সাথে ছবি নিচ্ছিল। অনুষ্ঠান শেষ করে বাসায় ফিরে আসতে আসতে রাত 8টা বেজে গেল। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে নিয়ে দিলাম, কিন্তু কিছুতেই ঘুম আসতেছে না। শুধু ম্যাডামের মুখটাই চোখে ভাসছে। মোবাইলটা অন করে ম্যামের সাথে তোলা ছবিগুলো দেখে নিলাম। ছবিগুলো দেখার পর আমার মন শান্ত হওয়ার পরিবর্তে আরো অশান্ত হয়ে গেল। তাই ফেসবুকে লগ ইন করলাম। ভাবলাম ম্যামের নামটা সার্চ দিয়ে দেখি কোনো ফেসবুক অ্যাকাউন্ট পাওয়া যায় কিনা। অবাক হয়ে দেখি এই নামে একটা আইডি আছে, আর তাতে ম্যামের আজকে তোলা পিক দেওয়া। তড়িঘড়ি করে রিকোয়েস্ট পাঠালাম, কিন্তু অ্যাকসেপ্ট করছে না দেখে মন খারাপ করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। আরে আপনাদের তো আমার পরিচয় দেওয়া হলো না। আমি জাঙ্কু, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, বাবা মায়ের একমাত্র সন্তান। তাই যখন যা চাই তাই পাই, আদরের কোনো কমতি নেই। ক্লাসে প্রবেশ করে ব্যাগ রাখতেই চতুর্থ শ্রেণীর কর্মচারী আফজাল কাকু বললেন, প্রিন্সিপাল ম্যাম ডাকছে। প্রিন্সিপাল ম্যামের রুমে সালাম দিয়ে প্রবেশ করতেই দেখি প্রোগ্রামে যারা হ্যান্ডেল করেছিল তারা সবাই ম্যামের দিকে তাকাতে আবার ক্লাস খেলাম। ম্যাম আর সাথে নেই, তবুও ম্যামের সৌন্দর্যের কমতি নেই। ম্যাম সকলকে ধন্যবাদ দিলেন এবং আজকে ডান্স কলেজে করতে বললেন। এরপর একে একে সবাই বের হওয়ার পর আমি ম্যামকে বললাম, আজকে সাইকেল নাচে ম্যাম। ম্যাম মুস্কি হাসি দিয়ে বললেন, আমাকে শাস্তি হয় নাকি? আমি একটু লজ্জাতে চলে আসলাম। রাতে শুয়ে শুয়ে ফেসবুকিং করতেছি, এমন সময় মনে পড়লো, দেখি ম্যাম রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি কিনা। ম্যামের আইডিতে ঢুকতেই অবাক হয়ে গেলাম, আমার আইডিতে রিকোয়েস্ট পাঠানো নেই। ভাবতে লাগলাম, তার মানে কি কারোকে আমি অন্য আইডি দিয়ে রিকোয়েস্ট পাঠিয়েছি, যেটা দিয়ে আমি লেখালেখি করি। তখন ওই আইডি দিয়ে দেখি ম্যাম আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। ওই আইডিটা আমি অন্য নাম ও অন্য কারো পিক দিয়ে ব্যবহার করি আর গল্প লিখছি। হঠাৎ ভাবতে লাগলাম, ম্যাডামের উপর আমি দুর্বল কেন হয়ে যাচ্ছি? উনি আমার থেকে অনেক সিনিয়র, আর ম্যাম ছাত্র কেমন দেখায়, সমাজ কি বলবে? এসব ভাবতে ভাবতে অনেক খারাপ লাগলো। তখনই ভাবলাম, ভালোবাসার বয়স ম্যাটার করে না। ছাত্রী শিক্ষকে মন হতে পারলে ছাত্র ম্যামে কি দোষ করলো? কিন্তু ম্যাম তো আমাকে মেনে নিবে না। তাই ফেক পরিচয় ম্যামের সাথে প্রেম করার সিদ্ধান্ত নিলাম। তাই ম্যামকে হাইলিকে মেসেজ করলাম, কিন্তু কোনো আনসার দিলেন না। আমি ভাবলাম হয়তো তিনি দিবেন না। মন খারাপ করে ঘুমিয়ে পড়লাম। সকালে কলেজে গেলাম, প্রিন্সিপাল ম্যামের রুমের দিকে উঠে দিলাম, কিন্তু তিনি নাকি আজকে আসেন নাই। মন খারাপ করে বাকি ক্লাসগুলো না করে টিফিনের সময় বাড়ি চলে আসলাম। বাড়ি এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ফেসবুকে একটু ঢুকলাম। দেখি ম্যাম রিপ্লাই দিয়েছে, হ্যালো, আমি অফিসে কারো রিপ্লাই দিই না, কিন্তু আপনার গল্পগুলো ভালো লাগলো তাই দিলাম। ম্যামের রিপ্লাই দেখে আমার মনটা নিচে উঠলো। ম্যামের মনে কি আমার জন্য ভালো লাগে তৈরি হলো। রাতে ম্যামকে আবার মেসেজ দিলাম, আপনার নাম কি? আমি দিলে একটু অপরিচিত হওয়ার ভান করলাম। এই কি করেন আপনি? স্টাডি না, একটা কলেজে প্রিন্সিপাল। আপনি? আমি একটু ভাবাচোকার মধ্যে পড়ে গেলাম। কি বলবো এখন? ভাবতে ভাবতে বলে দিলাম, আমি নাটক মুভির স্ক্রিপ্ট রাইটার। যেহেতু লেখালেখি করি তাই ম্যাম এটা অবশ্যই বিশ্বাস করবে। এরকম প্রতিদিনই আমাদের টুকিটাকি কথা হতো। রাতে ম্যামের সাথে মেসেজিং আর দিনে কলেজে ম্যাডামকে দেখা। এভাবে 1 মাস কেটে গেল। এর মাঝে আমি একবার ম্যামকে জিজ্ঞেস করেছিলাম কাউকে ভালো লাগে কিনা। তিনি বললেন এখনো লাগেনি কাউকে।
এরপর থেকে ম্যামকে কেয়ার করা আমি আরো বাড়িয়ে দিয়েছিলাম। দিনে কলেজে আসলে ম্যাম, আলাতে তুমি আমার কাছে ভালোবাসার মানুষ, তো এছাড়া আর কিছুই নয়। দুই রূপে দিনকাল ভালোই চলছিল। বুঝলাম তো আমার প্রতি দুর্বল হয়ে পড়েছে। একটা যে আমাদের মাঝে নাম্বার আদান প্রদান হয় এবং রাত জেগে কথা হয়। একদিন তো কথা বলতে বলতে সকালই হয়ে গিয়েছিল, কিন্তু তখনও আমি কেউ কাউকে ভালোবাসার কথা জানাইনি। এই মাঝে রাতে হঠাৎ আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে আমার সকল ভালোবাসার কথা তোকে জানিয়ে দিলাম। আর তুই রাজি হয়ে গেল। এরপর থেকে আমাদের প্রেম ভালোই চলছিল। রাত্রে কথা বলা, রাগ অভিমান, খুনসুটি আর কোনো কিছুরই কমতি ছিল না। কিন্তু সমস্যা হলো এই মাঝে এইচএসসি পরীক্ষার আর মাত্র কয়েকদিন বাকি। কলেজের টপার, তাই সকলে অনেক প্রত্যাশা আমার নিকট। একদিন তো স্যার ম্যাম ডেকে ওনার রুমে নিয়ে গেলেন আর বললেন, তোমার কাছে একটা রেকর্ড করা রেজাল্ট চাই। নিজের ভালোবাসার মানুষের এমন আবদার না পূরণ করে পারি? যদিও বা ম্যাম জানেন না আমি তার ভালোবাসার মানুষ, কিন্তু আমি তো জানি ম্যাম যে আমার। তাই ভালোবাসার করার লক্ষ্যে তুই ম্যামের সাথে কথা কমিয়ে দিয়ে ধরিয়ে পড়ালেখা করতাম। কিন্তু তুই ম্যাম আমাকে কলে কান্নাকাটি করতো, বলতো আমি ওনাকে আগের মতো সময় দিই না, ভালোবাসি না, চেঞ্জ হয়ে গেছি। কিন্তু আমি তো মুখ ফুটে বলতে পারতেছি না আমার যে পরীক্ষা আর আপনার চাওয়া পূরণ করতে হবে। এভাবে চলতে চলতে আমার এইচএসসি পরীক্ষা শেষ হয়ে গেল। এরপর তুই ম্যামের সাথে আমার রাত্রিকে কথা বলা আবার আগের মতো শুরু হয়ে গেল। একদিন হঠাৎ ম্যাম বলল, আমাদের রিলেশনের আজ 3 মাস, অথচ তোমার আর আমার মিট হয়নি, চলো কাল দেখা করি। ম্যামের এমন কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো, কারণ ম্যাম তো আমাকে ছাত্রী হিসেবে চেনে। আর ভালোবাসা আমার পেট পরিচয় ছবিকে এখন আমি ম্যামের সামনে কিভাবে যাবো? অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম, যা হয় হবে, ম্যামকে সব সত্যি জানাবো। তাই আমি আর ম্যাম ঠিক করলাম আমরা কালই দেখা করবো। আমি তো ম্যামকে বললাম যাতে তিনি নীল শাড়ি আর কালো ব্লাউজ সাথে চুল খোলা রেখে আসেন, কারণ ম্যামকে এভাবে দেখে আমি প্রেম করেছিলাম। আর ম্যামও আমাকে বললো আমি যাতে নীল পাঞ্জাবি পরে যাই। ম্যামের জন্য রেস্টুরেন্টে বসে অপেক্ষা করছি। মনে অনেক চিন্তা আর ম্যামকে হারানোর ভয় করছে। হঠাৎ দেখি ম্যাম আমার সামনে আমাকে বলতে লাগলো, আরে জাঙ্কুক তুমি এখানে কি করছো? আসলে ম্যাম, কি আসলে কার জন্য অপেক্ষা করছো নাকি? তোমার ফ্রেন্ডের কোনো ট্রিটমেন্ট আছে নাকি? বসেন, বলছি সব। আমার একটু তাড়া আছে, একজনের সাথে মিট করবো। আমি বসেন 2 মিনিট, সব বলছি। ম্যাম তখন বসলো আর আমি ম্যামের দিকে তাকিয়ে আর একটু কাশ খেয়ে নিলাম, হয়তো শেষবারের মতো। এরপর নিচে দিকে তাকিয়ে বলতে লাগলাম, ম্যাম আপনি যার সাথে দেখা করতে আসছেন আমি সে। আরে দেখি মজা করবে না কিন্তু, আমি তো আর প্রিন্সিপাল ম্যাম, ফ্রেন্ড না, মজা না। আসলে বিজয় দিবসের সেই প্রোগ্রামে আপনাকে আমার ভালো লেগেছিল। এরপর ফেসবুকে ফেক পরিচয় দিয়ে আপনার সাথে রিলেশনে জড়িয়েছি, কারণ আপনি আমার রিয়েল পরিচয় জানলে আমাকে ভালোবাসতেন না। তাই এসব বলতে বলতে হঠাৎ ঠাস ঠাস শব্দে দুইটা থাপ্পড় নিজে গালে অনুভব করলাম। বুঝতে বাকি রইল না যে এটা ম্যামের কাজ। ম্যাম হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, ইউ বাস্টার্ড, গো টু হেল, বলে কাঁদতে কাঁদতে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। বাসায় এসে প্যান্টের পকেট থেকে আর পায়ের বের করতে তুলে ফেললাম। নতুনগুলো ব্যায়ামে আঙ্গুলে পায়ে কখনো পরিয়ে দিতে পারবো না। ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লাম। খেতে ভালো লাগছে না। ফেসবুকে ঢুকতে দেখি ম্যাম আমাকে ব্লক করে দিয়েছে। তখন আমি ম্যামের নাম্বারে একটা মেসেজ লিখলাম, আপনি হয়তো ভাবছেন আমি ছাত্র হয়ে কিভাবে প্রেম করতে পারি। আসলে ভালোবাসার বয়স বুঝি না। এখন হয়তো সমাজের কথা ভাববেন, আপনি আমার থেকে 7 বছরের বড়। সমাজ কি ভাববে? সংসারটা তো সমাজ করবে না, সংসার করবে 2 জন মানুষ। তাদের মন ভালোবাসা যদি ঠিক থাকে তাহলে সমাজ কি, তারা সুখে থাকবে, সমাজ কি না কি বলবে দেখার কি দরকার? আমি আপনাকে ভালোবাসি, সত্যিই ভালোবাসি, প্লিজ ভেবে দেখবেন। মেসেজ লিখে ম্যাডামকে সেন্ড করলাম, কিন্তু কোনো রিপ্লাই নাই। 7 দিন কেটে গেল। এই 7 দিন আমি যে কত চোখের জল ফেলেছি তা বালিশ ছাড়া আর কেউ জানে না। হঠাৎ রাত 11টা দেখলাম ম্যামের নাম্বার থেকে কল। ধরবো কি না ধরবো না ভাবতে ভাবতে কল কেটে গেল। আবার কল দিল, ভাবতেছি হয়তো ম্যাম গালি দিবে। তা ধরলাম, ধরার পর অপর প্রান্ত থেকে শুধু ম্যামের পুপিয়ে পুপিয়ে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, কিছু বলছে না। তখন নীরবতা ভেঙে আমি বললাম, ফ্রেশ হয়ে আসেন। তবু ম্যামের কান্না শুনতে পেয়ে আস্তে করে বললাম, আই লাভ ইউ। ম্যাম তখন কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, আই লাভ ইউ টু। জানো এই 7 দিন একটা রাতও ঘুমাতে পারিনি। তোমার সাথে রাতে কথা বলা, কেয়ারিং, রাগ করা সব মনে পড়ে। এসব আমার ভালো থাকতে দিচ্ছে না। আমি তোমার ভালোবাসি, নিজে করে নিতে চাই। সে রাতে আমাদের অনেক কথা হলো। পরদিন আবার আগে রেস্টুরেন্টে মিট করার সিদ্ধান্ত নিলাম। রেস্টুরেন্টে ঢুকতে দেখি ম্যাম বসে আছে। আমি ঢুকতে আমাকে জড়িয়ে ধরে আমি খুঁজে পুরো বাথরুমে কিস করতে লাগলো। 5 মিনিট পর ম্যাম ছেড়ে দিয়ে হাঁপাতে লাগলো। লজ্জা ম্যাম নিচের দিকে তাকিয়ে রইল আর আমিও আস্তে করে বললাম, সবাই দেখলো তো? ম্যাম একটা লজ্জা চাহনি দিয়ে বলল, দেখি আমি আমার বয়ফ্রেন্ডকে দেখি। এরপর আমি সেই রিংটা ম্যামের হাতে আর পায়ে পরিয়ে দিলাম। ম্যামও
আমার একটা রিং পরিয়ে দিল। তখন আমি বললাম, শুধু রিং পরালে হবে না, মিষ্টি খাওয়াতে হবে। চলো রেস্টুরেন্টে। ওই মিষ্টি না, আপনার ঠোঁটের মিষ্টি। কিছুক্ষণ আগে না দিলাম, এখন আবার দেন না ম্যাম, ইচ্ছে করছে। ম্যাম এবার রেগে গেল, বলতে লাগলো, ম্যাম তোকে কিভাবে দিবে? ম্যামকে ছাত্রকে দিতে পারে? তুই আমাকে বারবার ম্যাম আর আপনি করে বলিস কেন? ম্যামের সাথে প্রেম করার সময় মানে ছিল না? আরে ঠিকই তো, আমি ম্যাম বলছি কেন? ও তো এখন আমার গার্লফ্রেন্ড, তুই বলে ডাকতে হবে। সাথে ওকে তুই বলে আমার ঠোঁট তোর ঠোঁটে পড়ে দিলাম। এরপর থেকে বাসা নামিয়ে দিয়ে নিজেও চলে আসলাম। রাতে তোর সাথে কথা বলার এক ফাঁকে সে জানাবো যে ছোটবেলায় তার মা বাবা মারা যাওয়ার পর সে তার মামার কাছে বড় হয় এবং তার মামা এখন মামাতো ভাইয়ের সাথে তাকে বিয়ে দিতে চাচ্ছে। কিন্তু শোনার সাথে সাথে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। এখন তাহলে কি করবো? আমাকে তোমার করে নাও, আমি তোমাকে আরো কয়েক বছর সময় দিতাম। কিন্তু আমার সমস্যা তো বুঝতেই পারছো। তুমি চিন্তা করো না, তোমার সব খরচ আমি চালাবো। আরে খরচ না, আমার ফ্যামিলি পারবে আমাদের দুজনকে চালাতে। আমি ভাবছি বয়স নিয়ে। তোমার বয়স 21 হয় নাই, সামনে মাসে হবে। তাহলে চিন্তা কিসের? তোমার ফ্যামিলি রাজি করাতে নিয়ে শপিং করতে করতে হয়ে যাবে। তোর সাথে কথা শেষ করে ভাবতে লাগলাম পরিবারকে রাজি করাতে পারবো কিনা। এরপর আম্মুকে সব জানালাম, কিন্তু আম্মু কিছুতেই মানছে না। বলছে 28 বছর বয়সে একজন মেয়ের সাথে কিভাবে কি? সমাজ কি বলবে? চারদিকে মানুষ কি বলবে? আর সে তো ম্যাম, আমাদের একটা স্ট্যাটাস আছে। অনেক বুঝিও আম্মুকে রাজি করাতে না পেরে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে কান্নাকাটি করতে করতে শরীরের অবস্থা খারাপ হয়ে গেল। এসব দেখে আব্বু আম্মু মেনে নিল, নিজের একমাত্র সন্তান বলে কথা। তারা থেকে দেখতে চাইলো। আমি একদিন থেকে বাসা নিয়ে আসলাম। থেকে দেখে আব্বু আম্মুর পছন্দ হলো। সামনের সপ্তাহে আমাদের বিয়ে। থেকে বলতে লাগলাম, কে তোমার মামাতো মেয়েটা নিয়ে বিয়েটা করার কি ঠিক হচ্ছে? কি করবো বলো? তোমার মামাতো ভাইয়ের নাম্বার দাও, ওনাকে বুঝিয়ে বললে হয়তো বুঝবে। এরপর আমি একটা ওর মামাতো ভাইকে বুঝিয়ে বললাম, জানতে পারলাম ওনারও গার্লফ্রেন্ড আছে। তাই আমাদের সমস্যার সমাধান হয়ে গেল। ওর মামাও রাজি হলো, কিন্তু ওরা এখন বিদেশ থেকে আসছে না। তাই বলো বিয়েটা করে নিতে, পরে আসবে তারা। অবশেষে আমার প্রথম ক্লাস প্রিন্সিপাল ম্যামের সাথে আমার বিয়েটা হয়ে গেল। রাত 12টায় বাসার ঘরে ঢুকে দেখি কে বসে আছে। আমাকে দেখা মাত্র বলতে লাগলো, এতক্ষণ দেরি করেছো কেন? জানি না অপেক্ষা করছি যে। আমি কিছু না বলে ওকে ধাক্কা দিয়ে বিছানা ফেলে দিলাম। দিয়ে বলতে লাগলো, গল্প করবো তো? আমি ওর কানে কাছে মুখ নিয়ে বললাম, রান্না হচ্ছে আবার কিসের গল্প? বলে লাইটটা নিভিয়ে দিয়ে হয়ে গেলাম দুজন দুজনের মাঝে। সবাই কেমন আছো? মাঝেটা তোমাদের কাছে কেমন লাগছে? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।